দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, কারখানা তৈরি, গ্যাস নেই, ঋণের সুদ ঠিকই দিতে হয়। শিল্পে গ্যাস সংকট নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে আশ্বাস পেয়ে কারখানা করেছেন অনেক ব্যবসায়ীরাই, তবে গ্যাস পাননি আজও। আর এর ফলে ঋণের বোঝা বইতে হচ্ছে সেসব কারখানায়। শিল্পে দেখা দিয়েছে উৎপাদন সংকট। আর এর ভেতরে রয়েছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপের মতো বড় বড় কোম্পানিগুলো। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ নিয়ে 2 কলামের প্রতিবেদন গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাটি প্রথম পাতায়। শিরোনাম, বিদেশে জব্দ $1200 কোটি ফেরত পাচ্ছে ইরান। ওয়াশিংটন তেহরান সমঝোতা প্রসঙ্গ নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই অর্থ দিয়ে ইরানকে শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য কিনতে হবে, যা ইরানের জনগণের খুবই দরকার। 2 ধাপে $600 কোটি করে এই অর্থ ছাড় হবে। শান্তি আলোচনা চালিয়ে নিতে 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে পত্রিকাটির প্রথম পাতায় বক্স আইটেম করে বিশেষ রিপোর্ট করা হয়েছে। শিরোনাম, জোড়া গোলে রোনালদোর জবাব। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগিজের গতকাল রাতের জয় নিয়ে করা এই রিপোর্টটির নিচেই এসেছে মেসিকে নিয়ে করা একটি মন্তব্য প্রতিবেদন। শিরোনাম, অনন্য মেসিতে মুগ্ধ সবাই। আর পত্রিকাটির শেষ পাতার শিরোনাম হয়েছে নেইমারকে নিয়ে। শিরোনাম, নেইমারের অপেক্ষায় ব্রাজিল। এতে বলা হচ্ছে, আগামীকাল ভোর 4টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে হট ফেভারিট ব্রাজিল। দৈনিক সমকালের শিরোনাম, শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার। জনশক্তি রপ্তানি খাত নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিদ্যমান সমঝোতার মেয়াদ শেষ এই বছরেই। শুরু হচ্ছে নতুন আলোচনা। সিন্ডিকেট বন্ধ ও ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। আর এই সব প্রসঙ্গ তুলে ধরেই সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব দিয়েছে ঢাকা, জানিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে। এর পাশেই এক কলামে প্রধানমন্ত্রীর চীন সফরের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে WEF এর প্রধানের সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের জন্য সহায়তার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। এর ঠিক নিচেই 3 কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, আবার নীতি শিথিলতা ব্যাংক খাতে, অপব্যবহারের শঙ্কা। এতে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কৃত্রিমভাবে আর্থিক চিত্র ভালো দেখানোর কৌশল থেকে বেরিয়ে ব্যাংক খাতের প্রকৃত চিত্র সামনে তুলে আনা হয়। ফলে খেলাপি ঋণ এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন নীতি শিথিলতার পথে হাঁটতে শুরু করেছে। একক গ্রাহকের ঋণ সীমা বাড়িয়েছে দ্বিগুণ, যদিও প্রণোদনা প্যাকেজ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখারও সুপারিশ করেছে তারা। জামায়াতের কর্মসূচি থেকে 4 সাংবাদিককে পিটুনি, এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে প্রথম পাতার শেষ ভাজে। এতে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কায় সরকার 6 জেলায় সেনাবাহিনী ও 5 জেলায় বিজিপি মোতায়েন সহ কঠোর ব্যবস্থা নিয়েছিল গতকাল। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর ভবনের সামনে জামায়াতের কর্মসূচি থেকে হামলা চালিয়ে 4 সাংবাদিককে আহত করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি। এই দিবস ঘিরে ঢাকায় গ্রেফতার হয়েছেন 44 জন, সারা দেশে শতাধিক। সমকালের শেষ পাতা শিরোনাম, হল উদ্বোধনের আগেই ফাটল, ঠিকাদার বালিশ কাণ্ডের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন 10 তলা বিশিষ্ট বিজয় 71 হল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগেই বিভিন্ন দেয়ালে ফাটল দেখা গেছে। এই ভবনটির নির্মাণ কাজ করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বহুল আলোচিত বালিশ কাণ্ডের ঠিকাদার প্রতিষ্ঠান মাজিদ সন্স অ্যান্ড কোম্পানি। আর এ নিয়েই প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন ছেপেছে শেষের পাতায় পত্রিকাটি। শিরোনাম, খোলা হলো তিস্তা ব্যারেজের সব জলকপাট। এতে বলা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের আভাস, কুড়িগ্রামে নদী ভাঙন শুরু, তিস্তা ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার শঙ্কা, হালুয়াঘাটে পাহাড়ি ঢলে হাজারো মানুষের দুর্ভোগ। আর এসব ঘটছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের অতিরিক্ত পানি প্রবাহের কারণে। দৈনিক যুগান্তর প্রধান প্রতিবেদন করেছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে। শিরোনাম, সবার নজর এখন তিস্তায়। এতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই। তবে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ইস্যুটি আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। আর বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সঙ্গে চুক্তি হলে নিশ্চিত হবে আমরা কতটুকু পানি পাব। প্রকল্পের নিশ্চয়তার জন্য চীন চুক্তির প্রসঙ্গ উঠে আসতে পারে। খাবারে বিষ নিয়ে
2 কলামের একটি বক্স আইটেম করেছে পত্রিকাটি। শিরোনাম, অসাধু চক্রের ফাঁদে ভোক্তা, চিংড়ির নামে পাতে সিলিকা বিষ। দৈনিক যুগান্তরের শেষ পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি প্রতিবেদন। শিরোনাম, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, 100 দিনের অগ্রগতির হিসাব চেয়েছে সরকার। এতে বলা হচ্ছে, অগ্রগতির 100 দিনের হিসাব চেয়ে এর মধ্যেই মন্ত্রণালয় ও বিভাগগুলোতে চিঠি পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে। 8 খাতকে 70টি উপখাতে বিভক্ত করে এই চিঠিগুলো পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে প্রকল্পের অগ্রগতির সবশেষ তথ্য এবং লক্ষ্যমাত্রার খাত। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, 5,000 কোটিতে বস্তিবাসীর আবাসন। ঢাকার 3 বস্তিতে আবাসন পরিকল্পনা নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, করাইল, ভাসানটেক ও 7তলা বস্তিবাসীর জন্য এই আবাসন প্রকল্প হচ্ছে। বহুতল ভবনে ছোট ফ্ল্যাটের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ পর্যন্ত জরিপে প্রায় 35,000 পরিবারের তথ্য পাওয়া গেছে। আর এর উপর ভিত্তি করেই তৈরি হবে নতুন ফ্ল্যাটের পরিকল্পনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, তালিকার 70 ভাগই নকল বস্তিবাসী। আজকের পত্রিকার শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, বাড়ছে বন্দরের জলসীমা। এতে বলা হয়েছে, সীতাকুণ্ডের শিপিং ব্রেকিং ইয়ার্ডগুলো বন্দরের আওতায় আসবে, জলসীমা বাড়বে 62 নটিক্যাল মাইল। আর কর্তৃপক্ষের দাবি, জলসীমা বাড়লে বাড়বে আয়ও, দেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দৈনিক কালের কণ্ঠ গুরুত্ব দিয়ে ছেপেছে রাজধানীর অটোরিকশা ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, ঢাকার সড়কে অটোরিকশা বন্ধে কঠোর হচ্ছে সরকার। এতে বলা হচ্ছে, এআই ক্যামেরা চালুর পর ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরেছে অনেকটাই। অটোরিকশার বেপরোয়া চলাচল নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই আগামী মাসে এ নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবে সরকার। প্রথম ধাপে প্রধান সড়কগুলো থেকে সরানো হবে অটোরিকশা। এর পাশেই 1 কলামে পুশিন প্রসঙ্গ নিয়ে ছাপানো হয়েছে একটি প্রতিবেদন। শিরোনাম, বিধানসভায় শুভেন্দু, 10,000 ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় 1800 জন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে সূত্র ধরে করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি দায়িত্বে আসার পর গত কয়েক মাসে বাংলাদেশে পুশিনের মাধ্যমে 10,000 মানুষ পাঠিয়েছে পশ্চিমবঙ্গ।